নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। রাজ্য সরকারের কল্পতরু বাজেটেও খুশি নন। এবার 11 দফা দাবিতে পথে নামলেন আশাকর্মীরা। তাদের সাফ কথা, ভাতা নয় বেতন চাই। প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না করে দ্বিতীয়বার ছাদনাতলায় বসায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। জড়াতে হচ্ছে আইনি বিতর্কেও। অবশেষে অজ্ঞাতবাস কাটিয়ে বিধানসভায় অ্যাটেন্ডেন্স দিলেন নেতা অভিনেতা। আগামী 3রা ও 4ঠা মার্চ দোল। এই ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন অনেকেই। তাই রেলের তরফে রয়েছে সুখবর, 100টি বিশেষ ট্রেন ঘোষণা করল পূর্ব রেল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপের তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে মঞ্চ কাঁপাবেন বলি অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহির। সাথে রয়েছে আরও একাধিক চমক, জানিয়ে ব্যাপক উন্মাদনা ক্রিকেট মহলে। রাজ্য সরকারের কল্পতরু বাজেটেও খুশি নন আশাকর্মীরা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল তারা। এবার 11 দফা দাবিতে পথে নামলেন আশাকর্মীরা। তাদের সাব কথা, ভাতা নয় বেতন চাই। প্রতিনিধি দলকে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতে দিতেই হবে। রাজ্য সরকারের কল্পতরু বাজেটেও খুশি নন আশাকর্মীরা। এবার 11 দফা দাবিতে পথে নামলেন তারা। স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড করে তাদের আটকে দেওয়া হয়। পুলিশের বাধা পেয়ে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভেও সামিল হন আশাকর্মীরা। তাদের সাব বার্তা, ভাতা নয় বেতন চাই। প্রতিনিধি দলকে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতে দিতেই হবে। সম্প্রতি 8 দফা দাবিতে পথে নেমেছিলেন আশাকর্মীরা। তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল তিলোত্তমা। অন্তর্বর্তী বাজেটে সেই আশাকর্মীদের জন্য একগুচ্ছ উপহার দিয়েছে রাজ্য। আশাকর্মীদের মাসিক ভাতা 1000 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে 180 দিন। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে সরকার। কিন্তু এই ভাতা বৃদ্ধিতে একেবারেই খুশি নন আশাকর্মীরা। তাই শুক্রবার ফের পথে নামলেন আশাকর্মীরা। এবার 11 দফা দাবিতেই সড়ক তারা। এদিন স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা করতে রাজ্যের বিভিন্ন প্রান্তের আশাকর্মীরা জমায়েত হন স্বাস্থ্য ভবন চত্বরে। স্বাস্থ্য ভবনের কিছুটা আগে ব্যারিকেড করে তাদের আটকে দেওয়া হয় পুলিশের তরফে। তুমুল বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন আশাকর্মী ও পুলিশ কর্মীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন আশাকর্মীরা। তাদের সাফ কথা, আমরা 1000 টাকার জন্য আন্দোলন করিনি, আমরা বেতন চেয়েছি। ওনাকে ভাতা বাড়াতে হবে না, ওই 1000 টাকা আমরা ফেরত দিচ্ছি। লোকে বাড়িতে বসে 500 টাকা বাড়তি পাবে, আমরা পরিশ্রম করে বেতন পাবো না। এই প্রসঙ্গে এই আন্দোলনের নেত্রী ইসমাত আরা খাতুন বলেন, আমাদের দাবির প্রতি সুবিচার হলো না। গতকালই জানিয়েছিলাম আমরা কর্মসূচির কথা। তা সত্ত্বেও লৌহ কপাট তৈরি করা হলো কেন? আমরা তো মারপিট করতে আসিনি। তাদের সাফ কথা, দাবি পূরণ না হলে 31শে মার্চের মধ্যে সারা বছরের যে কাজের খতিয়ান তুলে ধরতে হয় তা তারা দেবেন না। হাই নিউজ নেটওয়ার্ক। প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না করে দ্বিতীয়বার ছাদনাতলায় বসায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল হিরণ চট্টোপাধ্যায়কে। জড়াতে হয়েছে আইনি বিতর্কেও। আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন খড়গপুরের বিজেপি বিধায়ক। এবার অবশেষে অজ্ঞাতবাস কাটিয়ে বিধানসভায় অ্যাটেন্ডেন্স দিলেন নেতা অভিনেতা। প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না করে দ্বিতীয়বার ছাদনাতলায় বসায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল হিরণ চট্টোপাধ্যায়কে। জড়াতে হয়েছে আইনি বিতর্কেও। বিয়ে বিতর্কের আবহে তিনি ছিলেন চেন্নাইতে। তবে সপ্তাহখানেক আগেই সেখান থেকে ফিরে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এবার অবশেষে অজ্ঞাতবাস কাটিয়ে বিধানসভায় অ্যাটেন্ডেন্সও দিলেন নেতা অভিনেতা। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ হয়। এদিন সেখানেই উপস্থিত ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। দ্বিতীয় বিয়ে বিতর্কের আবহেই বিধানসভার অধিবেশনে তাকে দেখা গেল। যেহেতু বিষয়টি নিয়ে মামলা চলছে, সেই প্রেক্ষিতেই তার বক্তব্য, বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করব না। যদিও বিধায়ক অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, মামলা এড়াতে তিনি অন্য রণকৌশল নিয়েছেন। শুধু তাই নয়, তার দ্বিতীয় বিয়ের বিষয়টি ঠিক নয় বলে তিনি বলেছেন, এতদিন চেন্নাইয়ে ছিলেন এমনটাই শোনা যাচ্ছে ঘনিষ্ঠ মহল মারফত। শুধু তাই নয়,
তার সোশ্যাল মিডিয়ায় ঋতিকা গিরির সঙ্গে বিয়ের যেসব ছবি প্রকাশ্যে এসেছে সেই পোস্টও নাকি হিরণ নিজে করেননি বলেই দাবি করেছেন তার ঘনিষ্ঠ মহলে। হিরণকে নিয়ে কৌতূহল ছিল বিজেপি পরিষদীয় দলে তার সতীর্থ বিধায়কদের মধ্যেও। এদিন বিধানসভায় কয়েকজন তাকে শুভেচ্ছা জানান বলেও খবর। যদিও জানিয়ে বিতর্ক চলছে সংবাদ মাধ্যমে, তা একেবারেই যেহেতু ব্যক্তিগত বিষয়, তাই অনেক বিধায়কই বিষয়টি নিয়ে হিরণকে কোনো প্রশ্নও করেননি। কিন্তু গত জানুয়ারি মাসে তার বিবাহ অভিযান বিতর্কে গোটা রাজ্য রাজনীতি থেকে বিনোদুনিয়া তোলপাড় হয়ে গেলেও এবার কাজে ফিরে কি বিধানসভায় কোনো মতামত পেশ করলেন তিনি? কৌতূহল অস্বাভাবিক নয়। তবে জানা গেল অ্যাটেন্ডেন্স দিলেও কোনো বিষয়ে মন্তব্য করেননি হিরণ চট্টোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হিরণ। ঋতিকা গিরির সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরে বিতর্কের ঝড় ওঠে। তারপরেই অভিনেতা তথা বিজেপি বিধায়কের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তুলেছেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। আনন্দপুর থানায় মেয়ে নিয়াশা চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে অভিযোগও করেন তিনি। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তাদের আইনি বিচ্ছেদ হয়নি। পাল্টা মুখ খুলেছিলেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরিও। তাতে বিতর্ক আরও বেড়েছে। বর্তমানে বিষয়টি হাইকোর্টে বিচারাধীন। আনন্দপুর থানায় দায়ের হওয়া ওই মামলার প্রেক্ষিতে হাইকোর্টে আগাম জামিনও চেয়েছেন তিনি। তবে হিরণ বিতর্কিত বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তার ঘনিষ্ঠ মহলের কথায় স্ত্রী ও মেয়ের প্রতি দায়িত্বে তিনি অবিচলই রয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। কেন্দ্রীয় বাজেটের পর রেপো রেট দেখেও আমজনতার মুখে হাসি ফুটছে না। শুক্রবার আরবিআইয়ের তরফে জানানো হয় রেপো রেট অপরিবর্তিত থাকছে। ডিসেম্বর মাসে রেপো রেট কমিয়ে 5.25% আনা হয়েছিল, সেটাই বহাল থাকছে। ফলে গাড়ি, বাড়ি এবং অন্যান্য ইএমআইয়ে কোনো সুরাহা মিলবে না আমজনতার। কেন্দ্রীয় বাজেটে আমজনতার সেভাবে সুরাহা হয়নি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বাজেটের পর রেপো রেট দেখেও আমজনতার মুখে হাসি ফুটছে না। শুক্রবার আরবিআইয়ের তরফে জানানো হয় রেপো রেট অপরিবর্তিত থাকছে। ডিসেম্বর মাসে রেপো রেট কমিয়ে 5.25% আনা হয়েছিল, সেটাই বহাল থাকছে। ফলে গাড়ি, বাড়ি এবং অন্যান্য ইএমআইয়ে কোনো সুরাহা মিলবে না আমজনতার। 2 মাস অন্তর রেপো রেট নিয়ে বৈঠকে বসে আরবিআইয়ের মনিটারি পলিসি কমিটি। গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে গত 3 দিন ধরে বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় রেপো রেট অপরিবর্তিত রাখা হবে। বিশ্লেষকরা বলছেন গত বছরের রেপো রেট বেশ কিছুটা কমানো হয়েছে। সাম্প্রতিক বাজেট ও ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ায় ভারতীয় অর্থনীতির উন্নতি হবে বলেই আভাস রয়েছে। আপাতত রিজার্ভ ব্যাংক চাইছে আগে রেপো রেট কমানোর প্রভাব বাজারে কেমন পড়ল সেটা খতিয়ে দেখতে। সেই কারণেই শুক্রবার অপরিবর্তিত রাখা হচ্ছে রেপো রেট। গত বছর জুন মাসে মুদ্রানীতির বৈঠকে 50 বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাংক, যার জেরে রেপো রেট দাঁড়ায় 5.5%। তার আগে অবশ্য ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে রেপো রেট দফায় দফায় কমায় শীর্ষ ব্যাংক। এভাবে 100 বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ফলে আরবিআইয়ের ক্যাশ রিজার্ভ রেট কমে আসে 3%। তার জেরে আগস্ট মাসে আর রেপো রেট কমায়নি আরবিআই। কিন্তু ডিসেম্বর মাসে 25 বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট 5.25% নামিয়ে আনা হয়। উল্লেখ্য, মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে গত বছর কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছে শীর্ষ ব্যাংক। 2022 সালের মে মাস থেকে 2023 সাল পর্যন্ত 250 বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট। তবে 2023-24 অর্থবর্ষে একবারও রেপো রেট বাড়ানো হয়নি। গত বছরের ফেব্রুয়ারি থেকে ছবিটা পাল্টেছে। পরপর 3 বার কমানো হয়েছে রেপো রেট। সেই পদক্ষেপ কতখানি সফল হলো সেটা যাচাই করতেই এবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী 3রা এবং 4ঠা মার্চ দোল, এই ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন অনেকেই। আপনিও কি বাক্স প্যাটরা গুছিয়ে একেবারে তৈরি? তবে আপনার জন্য রয়েছে সুখবর, কারণ 100টি বিশেষ ট্রেন ঘোষণা করল পূর্ব রেল। আগামী 3রা এবং 4ঠা মার্চ দোল, আর এই ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা অনেকেই করেন। আপনিও কি বাক্স প্যাটরা গুছিয়ে একেবারে তৈরি? তবে আপনার জন্য রয়েছে সুখবর, কারণ 100টি বিশেষ ট্রেন ঘোষণা করল পূর্ব রেল। তার মধ্যে পুরী স্পেশাল ট্রেন রয়েছে 8টি। ছুটির সময় যাত্রী সংখ্যা তুলনামূলক বেশি হয়,
তার ফলে বহু যাত্রী টিকিট সংরক্ষণ করতে গিয়ে সমস্যায় পড়েন। আবার টিকিটের কালোবাজারিদের শিকারও হন অনেকে। যাত্রী ভোগান্তি দূর করতে এই পদক্ষেপ এবার পূর্ব রেলের। শিয়ালদহ থেকে পুরী ৮টি ট্রেন, কলকাতা থেকে রাজকোল 10টি, কলকাতা থেকে মধুবনী 8টি, কলকাতা থেকে গোরক্ষপুর 20টি, হাওড়া থেকে আনন্দবিহার 8টি, আসানসোল থেকে গোরক্ষপুর 6টি, মালদহ টাউন থেকে আনন্দবিহার 8টি, মালদহ টাউন থেকে উধানা 8টি, মালদহ থেকে মুম্বাই 8টি ট্রেন। দোলের ছুটিতে দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় তুলনামূলক বেশি হবে বলেই আশা রেলকর্তাদের। সে কথা মাথায় রেখেই বাড়তি ট্রেন দেওয়ার ভাবনা। এই সময় বহু মানুষ নানা তীর্থস্থানে যান, তার মধ্যে পুরী অন্যতম। জগন্নাথ ধামে বহু বাঙালি পুণ্যার্থী ভিড় জমান। ওড়িশার এই তীর্থস্থানে যাতায়াতের ক্ষেত্রে ট্রেনই প্রথম পছন্দ পর্যটকদের। সে কথা মাথায় রেখে ট্রেন বাড়ানো হয়েছে। এছাড়া অন্যান্য রুটেও বাড়তি ট্রেনের ঘোষণা করা হয়েছে বলেই জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী 8ই ফেব্রুয়ারি রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত টানা 12 ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে। সেতু স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং বদল সহ বড়সড় মেরামতি ও পুনর্বাসন কাজের জন্য এই সিদ্ধান্ত। আগামী 8ই ফেব্রুয়ারি রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত টানা 12 ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে, জানালো কলকাতা পুলিশ। সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং বদল সহ বড়সড় মেরামতি ও পুনর্বাসন কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5ই ফেব্রুয়ারি জারি করা কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, এই 12 ঘন্টায় কোনো বিকল্প পথে যানবাহন চলবে। দীর্ঘদিন ধরেই হাওড়া কলকাতার অন্যতম ব্যস্ত বিদ্যাসাগর সেতুতে মেরামতির কাজ চলছে। নিত্যযাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে সারা সপ্তাহ ব্রিজের বেশ কয়েকটি লেন চালু থাকলেও সপ্তাহান্তে রবিবার করে ব্রিজ বন্ধ রেখে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে মেরামতির কাজ চলে। এখন প্রশ্ন উঠছে, কোন দিক থেকে এলে কোন পথে ঘুরতে হবে। 1. এজেসি বোস রোড দিয়ে যে রুট আইল্যান্ড দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে এলে গাড়ি ট্রাফ ভিউ থেকে গ্রেড রোড ধরে হেস্টিং ক্রসিং এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে, অথবা হেস্টিং ক্রসিং থেকে ডান দিকে ঘুরে কেপি রোড নেওয়া হবে। 2. JNN আইল্যান্ড দিক থেকে কেপি রোড ধরে এলে 11 ফরলং গেট থেকে গাড়ি হেস্টিং ক্রসিং এর দিকে ঘুরবে, তারপর সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোড, হাওড়া ব্রিজ। 3. খিদিরপুরের দিক থেকে CGR রোড ধরে এলে হেস্টিং ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোড, হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। 4. ঘোড়া পাশের কাছে ওয়াই পয়েন্ট র্যাম্প দিয়ে কেপি রোড থেকে বিদ্যাসাগর সেতুতে উঠে এলে ওয়াই পয়েন্ট থেকে গাড়ি ঘুরিয়ে 11 ফরলং গেটের দিকে পাঠানো হবে। সেখান থেকে কেপি রোড, রেড রোড ধরে হাওড়া ব্রিজ যেতে হবে। এছাড়াও প্রয়োজনে বিভিন্ন আর্টেরিয়াল রোড ব্যবহার করে ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। রবিবার যাতায়াতের পরিকল্পনা করার আগে এই রুট পরিবর্তন মাথায় রাখার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। গত বৃহস্পতিবার থেকে সোশ্যাল মিডিয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে শ্রমিক অধিকারী। প্রেমিকাকে ফ্ল্যাটে আটকে শারীরিক নির্যাতন ও যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার তিনি। তবে এবার পুলিশের জেরায় কেঁচো খুঁড়তে কেউটে বেরোল। গত 24 ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে শ্রমিক অধিকারী। সায়ক চক্রবর্তীর গোমাংস কাণ্ডের আবহেই প্রেমিকাকে ফ্ল্যাটে আটকে শারীরিক নির্যাতন এবং যৌন হেনস্থার অভিযোগ উঠল বাংলার আরেক ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালেই নন সেলের বিরুদ্ধে বেহালা থানায় এফআইআর দায়ের করেছিলেন নির্যাতিতা, যার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শ্রমিককে গ্রেফতার করা হয়। তবে এবার পুলিশের জেরায় কেঁচো খুঁড়তে কেউটে। শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয় যৌন হেনস্থার অভিযুক্ত শ্রমিক অধিকারীকে।
তারই প্রাক্কালেই পুলিশি সূত্রে খবর, জেরার মুখে তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করে নিয়েছেন ওই ইনফ্লুয়েন্সার। সে প্রেক্ষিতেই শমিকের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা রুজু করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ফলত মেডিকো লিগ্যাল স্টেট করা হবে নন সেনের। অন্যদিকে ধর্ষণের অভিযোগ যেহেতু উঠছে, সেই প্রেক্ষিতে নির্যাতিতারও শারীরিক পরীক্ষা করানো হবে। বুধবার বিহালা থানায় এফআইআর দায়ের করে নির্যাতিতা জানিয়েছেন, গত সোমবার বিকেল 5:15 নাগাদ তিনি বন্ধু শমিকের ফ্ল্যাটে যান। কথাবার্তা বলার পর যখন তিনি রাত 9টা নাগাদ ফ্ল্যাট থেকে বের হওয়ার চেষ্টা করেন, তখনই তাকে আটকান শমিক। যুবতী অন্য কারোর সঙ্গে কথা বলছেন কেন সেই প্রশ্ন করে তার মোবাইল কেড়ে নেন। এরপরই শমিক তাকে মারধর শুরু করেন। জোর করে তাকে ফ্ল্যাটের একটি ঘরে আটকে রাখেন এবং খুনের হুমকিও দেন। এমনকি অনুমতি ছাড়াই বলপূর্বক ওই তরুণীর পোশাক খোলার চেষ্টা করে যৌন হেনস্থাও করা হয়। তবে নির্যাতিতার আরও বিস্ফোরক অভিযোগ, শমিকের অভিভাবকেরা ফ্ল্যাটে থাকাকালীনই এই ঘটনাটি ঘটেছে। ইনফ্লুয়েন্সারকে বারংবার অনুরোধ করা সত্ত্বেও কর্ণপাত করেননি বলে জানিয়েছেন তিনি। সারা রাত ধরে অত্যাচারের কারণে মুখ, আঙুল সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে বলেও পুলিশকে জানান ওই তরুণী। তার দাবি, সকালে উঠে চোখও ভালো করে খুলতে পারছিলাম না। 24 ঘন্টা তাকে শমিকের ফ্ল্যাটেই আটকে থাকতে হয় বলে জানান তিনি। যদিও বিষয়টি প্রকাশ্যে আনলে চরম পরিণতি হবে বলে হুমকি দিয়েছিলেন ওই অভিযুক্ত ইনফ্লুয়েন্সার। তবে বৃহস্পতিবার সাহস করেই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। সংশ্লিষ্ট ঘটনায় শমিক অধিকারীর বিরুদ্ধে ন্যায় সংহিতার 127(2), 115(2), 7(4) এবং 351 ধারায় মামলা আগেই রুজু হয়েছিল। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে 64 ধারাও, অর্থাৎ ধর্ষণের মামলাও রুজু করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে শমিক অধিকারীর গ্রেফতারির পরে রাজনৈতিক দৃষ্টিকোণ ঘেঁটে বের করেছে সোশ্যাল পাড়া। কারণ সম্প্রতি বাটন শীর্ষক এক ভিডিওতে বাংলার বিরোধী শিবিরের হয়ে প্রচার করেছিলেন বলে দাবি নেটপাড়ার একাংশের। সেই সূত্রেই শাসক দলকে টেনে কুৎসায় নেমেছে এক দল নেট বাসিন্দা। গ্রেফতারির রাতে অভিনেতা তথা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অরিত্র দত্ত বণিকই বিষয়টি নিয়ে প্রথম সরব হন। এক ফেসবুক পোস্টে রাজনৈতিক স্বার্থান্বেষীদের তোপ দেখে তিনি জানান, নারী নির্যাতনের মামলায় গ্রেফতার শমিক ওরফে ননসেন। যদিও তৃণমূলের বিরুদ্ধে ভিডিও বানিয়েছে বলে ওকে ফাঁসানো হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছে। তবে একথা সত্য নয়, কারণ অভিযোগকারী মেয়েটির মেডিকেল রিপোর্টটি পেশাগত কারণে দেখা দুর্ভাগ্য আমার হয়েছে। সেখানে শরীরে আঘাতের চিহ্নের কথা ডাক্তাররা বলেছেন। এছাড়া দুপুরের পর থেকে ছেলেটি পালিয়ে বেড়াচ্ছিল। বাড়ি তল্লাশি করেও তাকে পুলিশ পায়নি। খানিকক্ষণ আগেই গ্রেফতার করা হয়। ফলে শুধুমাত্র রাজনৈতিক আক্রমণ এই সরলীকৃত উপসংহারে এখনই আসা উচিত নয়। একাংশ আবার নেটপাড়া ঘেঁটে অতীতপুরে বের করেছেন শমিক আরজিকর ইস্যুর সময় নারী নির্যাতন নিয়ে প্রতিবাদী কণ্ঠ ফাটিয়েছিলেন। আর সেই ইনফ্লুয়েন্সার কিনা এবার নিজেই প্রেমিকাকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার, এমনই প্রশ্ন তুলছেন একাংশ। হাই নিউজ নেটওয়ার্ক। ইরানে থাকা আমেরিকানদের অবিলম্বে সেই দেশ ছাড়তে বলল মার্কিন প্রশাসন। ইরানে কোনো মার্কিন দূতাবাস নেই। সুইজারল্যান্ডের মাধ্যমে ইরান নিবাসী আমেরিকানদের উদ্দেশ্যে শুক্রবার এই বার্তা দিয়েছে ওয়াশিংটন। ইরানে থাকা আমেরিকানদের অবিলম্বে সেই দেশ ছাড়তে বলল মার্কিন প্রশাসন। ইরানে কোনো আমেরিকান দূতাবাস নেই। সুইজারল্যান্ডের মাধ্যমে ইরান নিবাসী আমেরিকানদের উদ্দেশ্যে শুক্রবার সকালে এই বার্তা দিয়েছে ওয়াশিংটন। বলা হয়েছে, যত দ্রুত সম্ভব আমেরিকান নাগরিকদের ইরান ছেড়ে বেরিয়ে যেতে হবে। আমেরিকা সরকারের সাহায্য ছাড়াই তা করতে হবে। কেউ যদি বেরোতে না পারেন তবে নিরাপদ স্থানে তাদের আশ্রয় নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। ইরান এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক বরাবরই তিক্ত। গত কয়েক সপ্তাহে তিক্ততা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে কোনো মুহূর্তে ইরানে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে আমেরিকা। পাল্টা প্রত্যাঘাতের হুমকিও দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। এই পরিস্থিতিতে দ্বিপাক্ষিক আলোচনার আয়োজন করা হয়েছে ওমানে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। তার মধ্যে মার্কিন প্রশাসনের কাছে ইরান নিবাসী আমেরিকানদের জন্য এলো সতর্ক বার্তা।
দূতাবাসের বিবৃতিতে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, এখনই ইরান ছাড়ুন। আমেরিকার সরকারি সাহায্য ছাড়া ইরান ত্যাগ করার পরিকল্পনা তৈরি করে রাখুন। হাতে সময় খুব কম। বিমান বাতিল এবং অন্যান্য ঝামেলা শুরু হয়ে যেতে পারে। সরাসরি বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। যদি ইরান ছেড়ে বেরোতে না পারেন, নিরাপদ আশ্রয় খুঁজুন। সেখানে পর্যাপ্ত খাবার, জল, ঔষধ, অন্যান্য জরুরি সামগ্রী ব্যবস্থা করে রাখুন। ইরানে মার্কিন নাগরিকদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছে দূতাবাস। সদা সতর্ক থাকতে বলা হয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে। সব সময় ফোনে চার্জ দিয়ে রাখার পরামর্শও দেওয়া হয়েছে। যাদের আমেরিকা এবং ইরান উভয় দেশের পাসপোর্ট রয়েছে, তাদের ইরানি পাসপোর্টের ভিত্তিতে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। বিবৃতিতে বলা হয়েছে, ইরানে এখন মার্কিন নাগরিকরা মোটেই নিরাপদ নয়। তাদের ধরপাকড়াও শুরু হতে পারে, গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হতে পারে, অকারণে আটকে রাখাও হতে পারে। আমেরিকান পাসপোর্ট বা আমেরিকার সঙ্গে যে কোনো রকমের যোগাযোগ গোপন করে যেতে বলেছে মার্কিন দূতাবাস। স্থলপথে ইরান ছাড়ার ক্ষেত্রে আর্মেনিয়া বা তুরস্কের সীমান্ত ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে। তবে নিরাপত্তার সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হয়েই ইরান ছাড়তে হবে মার্কিন নাগরিকদের। দূতাবাস জানিয়ে দিয়েছে, আমেরিকা সরকার কোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় নিতে পারবে না, কারণ নিরাপত্তার নিশ্চয়তাও দিতে পারবে না। আর্মেনিয়ার সীমান্ত খোলা রয়েছে। উপযুক্ত মার্কিন পাসপোর্ট দেখিয়ে সেখান থেকে প্রবেশ করতে পারবে যে কেউ। 180 দিন পর্যন্ত ভিসা ছাড়াই সেখানে থাকা যাবে। তুরস্কের সীমান্তও খোলা রয়েছে। সেখানেও মার্কিন পাসপোর্ট নিয়ে প্রবেশ করা গেলে ভিসা ছাড়া থাকা যাবে সর্বোচ্চ 90 দিন। খোলা রয়েছে তুর্কমেনিস্তানের সীমান্ত। তবে সেখানে যেতে গেলে মার্কিন নাগরিকদের সেই দেশের সরকারের বিশেষ অনুমতি নিতে হবে। আজারবাইজানের সীমান্ত বন্ধ রয়েছে। নাগরিকদের ইরান ছাড়ার ক্ষেত্রে ইরাক, আফগানিস্তান, পাকিস্তান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। গত মাস তারিখ ধরে আমেরিকা এবং ইরানের সম্পর্কে তিক্ততা চরমে পৌঁছেছে। তেহরানের সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের প্রত্যাঘাতের হুঁশিয়ারিও দিয়েছে। এই উত্তেজনা কমানোর লক্ষ্যে শুক্রবার ওমানে দুই দেশের বৈঠকে বসার সিদ্ধান্ত। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেখানে। ঘটনাচক্রে এইসবের মধ্যে মার্কিন প্রশাসনের কাছ থেকে ইরান নিবাসী আমেরিকানদের জন্য এলো সতর্কবার্তা। হাই নিউজ নেটওয়ার্ক। ইডেন গার্ডেন্সে শনিবার টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ, আর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ম্যাচের আগেই রয়েছে তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে মঞ্চ কাঁপাবেন বলি অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি। সাথে রয়েছে আরও একাধিক চমক, যা নিয়ে ব্যাপক উন্মাদনা ক্রিকেট মহলে। ইডেন গার্ডেন্সে শনিবার টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ। সেই ম্যাচ খেলতে বৃহস্পতিবার কলকাতায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড দল। কিন্তু তাদের ঘিরে শহরে যতটা না উন্মাদনা, মুম্বাইয়ে তার থেকে শতগুণ বেশি উন্মাদনা তৈরি হয়েছে। কারণ 7 তারিখ টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন এবং এবারের আয়োজক ভারত। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ম্যাচের আগেই রয়েছে তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে মঞ্চ কাঁপাবেন বলি অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নোরা ফতেহি। একই দিনে ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড কলকাতায় বিশ্বকাপের ম্যাচ খেলতে নামলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ওয়াংখেড়ে স্টেডিয়াম। একে ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে, তার উপর জাঁকজমকে ভরা উদ্বোধনী অনুষ্ঠান। সব মিলিয়ে 7 ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে বসতে চলেছে তারকার মেলা। জানা গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে নোরার সঙ্গে থাকবেন গায়ক বাদশা। এছাড়া বিখ্যাত যন্ত্রবাদক শিবমণিও থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। সেতার বাদক ঋষভ রেখিরাম শর্মা থাকছেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। জানা গিয়েছে ভারত যুক্তরাষ্ট্র ম্যাচের আগেই অনুষ্ঠানটি হবে। শিল্পীদের সঙ্গে থাকবেন তাদের গোটা টিমও। অনুষ্ঠানে পরিবেশিত হবে ভারতীয় মার্ক সঙ্গীত ও পপ সঙ্গীতের মেলবন্ধন। শনিবার বিশ্বকাপের প্রথম ম্যাচ অবশ্য শ্রীলঙ্কায় হবে। কলম্বোতে সেই ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। নোরা অবশ্য আগেও বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করেছেন। 2022 সালে ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে তাকে দেখা গিয়েছিল। ওই বিশ্বকাপের অ্যান্থেম লাইট দ্য স্কাই গানে হিন্দি অংশটি গেয়েছেন নোরা।
পারফর্মও করেছেন ওই গানে। সম্প্রতি মরক্কান ফুটবলার আশরাফ হাকিমের সঙ্গে নোরার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছে। প্রেমিকের ম্যাচ দেখতে মরক্কো পাড়ি দিয়েছিলেন নোরা। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও শনিবারের ওয়াংখেড়েতে উন্মোচিত হবে টি-20 বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ফিল দ্য থ্রিল। বিখ্যাত সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রের কথায় এবং সুরে গানটি রচিত হয়েছে। গানটি গাইবেন অনিরুদ্ধ নিজেই। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে আরও বেশ কিছু উদ্যোগ নেওয়া হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। একদিনে হাজার হাজার টাকা ওঠানামা স্বপ্ন নয়, সত্যি। আবারও 70,000-এ নেমে আসছে সোনার দাম। সোনার দামে বড় পতনের পর প্রশ্ন, এখনো কি সোনা কেনা উচিত না আরও অপেক্ষা? কি বলছেন বিশেষজ্ঞরা? আকাশ ছোঁয়া উত্থান, তারপরই ক্র্যাশ। সোনার দাম এভাবেই ওঠানামা করছে। কোনোদিন দেখা যাচ্ছে একদিনেই 4 থেকে 5,000 টাকা বাড়ছে সোনার দাম, আবার দুদিন পরই এক ধাক্কায় 20 থেকে 25,000 টাকাও পতন হচ্ছে সোনার দামে। এদিকে বিয়ের মরশুম চলছে। এই সময় সোনা কেনা ঠিক হবে কিনা তা অনেকেই বুঝতে পারছেন না। কেউ বলছেন সোনার দাম আরও কিছুটা কমতে পারে, কেউ আবার অপেক্ষা করতে নারাজ। তাদের আশঙ্কা, এখন সুযোগ হাতছাড়া করলে আবারও সোনার দাম বেড়ে যাবে। সত্যি কি আরও সোনার দাম কমবে, নাকি এখনই সোনা কিনে ফেলা উচিত? সোনার দাম বাড়তে বাড়তে 1,70,000-এর কাছাকাছি পৌঁছেছিল, সেখান থেকেই পতন। ফেব্রুয়ারির গোড়াতে দাম 1,35,000 থেকে 40,000-এ নেমে এসেছে। মার্কেট এক্সপার্টরা বলছেন সোনার দামে আরও পতন হতে পারে। এর নেপথ্যে একাধিক কারণ রয়েছে। অন্যতম কারণ হচ্ছে আমেরিকাকে ঘিরে অর্থনৈতিক উন্নয়ন। মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য নীতি, পাল্টা শুল্কের চাপের কারণে মার্কিন ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে। আর যখনই ডলার শক্তিশালী হয় তখন সোনার দামে পরিবর্তন হয়। বিনিয়োগকারীরাও সোনার বিনিয়োগ থেকে সরে আসেন, ফলে চাহিদা কমায় সোনার দামও নিম্নমুখী হতে থাকে। সোনার দাম বাড়ার সবথেকে বড় কারণ ছিল বৈশ্বিক অস্থিরতা। একাধিক দেশের মধ্যে সংঘাতের কারণে বিগত কয়েক বছরে বিশ্ববাজারে চূড়ান্ত অস্থিরতা, টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এর কারণেই বিনিয়োগকারীরাও সুরক্ষিত বিনিয়োগ হিসেবে সোনায় বিনিয়োগ করছিলেন। স্বাভাবিকভাবেই সোনার দাম বেড়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে কিছুটা হলেও শান্ত হয়েছে বিশ্ব। একাধিক দেশের মধ্যে বিবাদ সংঘাত ধীরে ধীরে মিটছে। এর প্রভাব দেখা যাচ্ছে স্টক মার্কেটেও। অনেক বিনিয়োগকারীরাই যারা সোনায় বিনিয়োগ করেছিলেন তারা আবার সেই টাকা তুলে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করছেন। একে প্রফিট বুকিং বলে। এই বুকিংয়ের চাপে এবার সোনার দাম কমায় সমূহ সম্ভাবনা। তবে প্রশ্ন উঠছে, কমলেও কতটা কমবে সোনার দাম? আবারও কি 70,000 টাকায় নেমে আসবে 10 গ্রাম সোনার দাম? বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে বিগত কয়েকদিনে প্রায় 20,000 টাকার কাছাকাছি সোনার দামে পতন হয়েছে, তাতে অন্তত 70,000-এর সোনার দাম নেমে আসা অসম্ভব নয়। যদি আন্তর্জাতিক বাজারে সোনার দামে পতন হয়, তাহলে ভারতের বাজারেও সোনার দাম এক ধাক্কায় অনেকটা কমে যেতে পারে। পাশাপাশি ডলারের সাপেক্ষে টাকার দামও বাড়ছে। টাকার মূল্য বাড়লে আমদানি খরচ অনেকটা কমবে, ফলে সোনার দাম আরও বাড়বে। এতগুলি কারণ থাকলেও রাতারাতি যে 1,40,000 থেকে 70,000-এ নেমে আসবে সোনার দাম, এমনটা কিন্তু নয়। এই দাম পতন ধীরে ধীরে হবে এবং মাঝে আবারও বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ দাম কমছে দেখে প্রচুর টাকা বিনিয়োগ করে বেশি সোনা কেনা বুদ্ধিমানের কাজ হবে না। তার থেকে বরং দাম কমলে অল্প অল্প করে সোনা কেনা যেতে পারে। অনেকটা পতন হলে আরও একটু বেশি পরিমাণে সোনা কিনতে পারেন, এতে ক্ষতির সম্ভাবনা কম। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।